আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে জামাতের অস্তিত্ব থাকবে না, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি ষড়যন্ত্র তত্ত্ব থেকে সরে আসতেও দলটির নেতাদের পরামর্শ দেন তিনি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও আন্দোলনের গণসমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ নির্মাণ করে পদ্মার পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতিও দেন তিনি। শফিকুল হকের প্রতিবেদন। শুষ্ক মৌসুমে পানির অভাব আর বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে সৃষ্টি হয় বন্যা। দেশের উত্তর পশ্চিমের এই কষ্ট দীর্ঘদিনের। ফারাক্কা বাঁধের মতো প্রকল্পগুলো শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমিয়ে দেয়, আর বন্যা ও অতিবৃষ্টি দেখা দিলে বাঁধ খুলে দেয় ভারত। পানির এই কৃত্রিম সংকট সমাধানে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার উপর নির্মিত হয়েছে রাবার ড্যাম, যার কাজ প্রায় শেষের দিকে। শনিবার সেটি পরিদর্শন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাব জানান, বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা, এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে, এবং তাদের একটা, আমি মনে করি যেহেতু ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছেন, তাই তো আরো বেশি করে আপনার বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। পরে জেলার সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাও আন্দোলনের গণসমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসন স্মরণ করিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকার ছাড়া দাবি আদায় সহজ নয়। এই ২০২৬ সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। তাই বন্ধুগণ, এটা প্রমাণিত যে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের যে হিস্সা, যে অধিকার, তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায়। নির্বাচনকে সামনে রেখে ঐক্যের বার্তাও আসে মির্জা ফখরুলের বক্তব্যে। কড়া সমালোচনা করেন নির্বাচন বানচালের চেষ্টাকারীদের। আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আমাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান, খালি পেছাতে চান, বন্ধ করতে চান। এ সময় ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে আহ্বানও জানান দলটির মহাসচিব। পানির হিস্যার এই সমাবেশ রূপ নিল নির্বাচনী জনসভায়, যেখানে আসছে নির্বাচনকে কেন্দ্র করে সকল বিভেদ ভুলে ঐক্যের ডাক দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহ্বান জানালেন ধানের শীষের ভোট বিপ্লবের। শফিকুল হক, ৭১, চাঁপাইনবাবগঞ্জ। আগামীতে ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্য সহজ করার জন্য যতগুলো আইন বদলানো, পরিবেশ তৈরি করা ও বিনিয়োগ বাড়াতে হোক, সবকিছু করতে বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফরিদপুরে ডিভিশনাল বিজনেস আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিগত দিনের দেশের রাজনীতি, অর্থনীতি ছিল পৃষ্ঠপোষকতার। নির্দিষ্ট কিছু লোকের হাতে দেশের ব্যবসা বাণিজ্য ক্ষমতা পুঞ্জীভূত ছিল। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে শুরুতেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এ কারণে এখনই বিএনপি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত গ্রহণ করছে। তৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে গ্রামগঞ্জে ডেটা সেন্টার ও কল সেন্টার স্থাপন করে কাজের সুযোগ সৃষ্টি করা হবে। ব্যবসাকে সহজ করার জন্য যতগুলো আইন বদলাতে হবে, পরিবেশ বদলাতে হবে, বিনিয়োগ করতে হবে, সবকিছু বিএনপি করার জন্য প্রস্তুত আছে। ক্ষমতায় আসার পরে এই পরিকল্পনা করতে গেলে আমাকে আরো ১ বছর লাগবে। আমরা কিন্তু আমাদের পরিকল্পনা এখনই শেষ করে ফেলতেছি, যাতে ডে 1 থেকে আমরা ডিসিশন দেব, ডে 1 থেকে। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর জামাত নেতা রফিকুল ইসলাম খান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী আসবে না। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়াত মহাসম্মেলনে তাঁরা এসব কথা বলেন। এ সময় এক দফা দাবিতে বছর জুড়ে কর্মসূচি ঘোষণা করেন দেশের শীর্ষ আলেমরা। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে তৌহিদি জনতার এই জমায়েত। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখদের পাশাপাশি যোগ দেন ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ ৫ দেশের আলেমরা।
রাসূল প্রেমী লাখো জনতার উপস্থিতিতে মুখরিত হয় সোহরাওয়ার্দী উদ্যান। ধর্মীয় নেতারা বলেন, শেষ নবী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করায় রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে হবে। আজকে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাস করবে, আমাদের এই সব উদ্যোগের কাছে দাবি থাকবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো তারাও বাংলাদেশের সংখ্যালঘু হিসাবে থাকবে। কাদিয়ানীদের বই পুস্তক বাজেয়াপ্ত করতে হবে। দেশের শীর্ষ আলেমরা হুঁশিয়ারি করেন, দাবি আদায় না হলে শাপলা চত্বরের মতো ঢাকা অবরোধ করবেন তারা। এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা হবেই হবে। কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো কার্পণ্য বরদাস্ত করব না। সমাবেশে যোগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলেমদের দাবি বিবেচনার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। মহাসম্মেলনে ওঠা দাবির প্রতি সংহতি জানিয়েছেন বিভিন্ন দেশের আলেমরাও। মির্জা গোলাম কাদিয়ানী কে ফিতনে কে খিলাফ। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জনগণেরই ক্ষতি হবে, এই মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় দাড়িপাড়ার খাসপুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। সরকারের হাতে সময় কম উল্লেখ করে প্রকল্পের মেয়াদ দ্রুত শেষ করার তাগিদ দেন সৈয়দা রিজওয়ানা হাসান। পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে না পারলে মানব জীবন হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেন উপদেষ্টা। এই পলিথিন শপিং ব্যাগ 100 বছরেও আমাদের পরিবেশ থেকে যাবে না। এগুলো ভেঙে ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়ে আপনার আমার শরীরে আসবে। এখন মায়ের দুধের মধ্যে মাইক্রোপ্লাস্টিক, প্লাসেন্টার মধ্যে মাইক্রোপ্লাস্টিক, যকৃতে মাইক্রোপ্লাস্টিক, ফুসফুসে মাইক্রোপ্লাস্টিক, ব্রেনে মাইক্রোপ্লাস্টিক, রক্তে মাইক্রোপ্লাস্টিক, আমাদের মাছের মধ্যে রক্তপ্লাস্টিক। ধরেন আমরা যেভাবে কাজটা করে যাচ্ছি, অভিযান চালিয়ে যাচ্ছি, আমাদের প্রথম সফলতা হলো সুপার শপগুলো এখন আর পলিথিন শপিং ব্যাগ দেয় না। 17 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ও জাতীয় নির্বাচন নিয়ে কোনো চাপ বা চ্যালেঞ্জ নেই। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো বাধাই আটকে রাখতে পারবে না, তাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সহ সবার প্রস্তুতি চলছে। নির্বাচন উপলক্ষে বিশেষ অভিযান নিয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনের 5 দিন আগে থেকে নির্বাচনের 3 দিন পর্যন্ত 9 দিন সব বাহিনী মাঠে থাকবে। একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। নির্বাচনটা হবে ডিসেম্বরে না, এটা হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন, বাট এটা ফার্স্ট উইক মানে ফেব্রুয়ারির প্রথম দিকতে হবে, রোজার আগে হবে ডেটটা হয়তো ইলেকশন কমিশন। বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিচ্ছি এবং প্রস্তুতি চলতেছে। আপনারা জানান যে আমাদের প্রশিক্ষণও চলতেছে। এতে আমাদের প্রশাসন, পুলিশ, বাহিনী, তারপরে আপনার ইলেকশন কমিশন সবাই এটা নিয়ে প্রস্তুত। দর্শক, বরিশাল বাস টার্মিনালে বাস ভাড়াকে কেন্দ্র করে বাস শ্রমিক এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বেশ কিছু বাস ভাঙচুর করা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী বিধান সরকার, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বিধান, কি অবস্থা এই মুহূর্তে সেখানে চলছে এবং কতগুলো বাস আসলে ভাঙচুর করা হয়েছে সবশেষ আমাদের জানাবেন। প্রায় অর্ধ শতাধিক বাস এখানে ভাঙচুর করা হয়েছে এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে এবং বিএম কলেজের
উপাধ্যক্ষ ছিলেন এবং তার সাথে আমরা কথা বলছি। তিনি বলছেন যে শিক্ষার্থী প্রায় শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের সাথে বাস ভাড়া নিয়ে একটা বচ্চা হয় এবং বচ্চা থেকে আজকের কিন্তু এই যে দুজন শিক্ষার্থী তারা আসছিলেন মুলাদি থেকে বরিশালে, এবং ঠিক তখন এই যে বাস ভাড়া নিয়ে কথা কাটানো হয় বাস কন্ডাক্টর এবং শিক্ষার্থীদের, এবং যার পরেই কিন্তু এই ঘটনা চাউর হয়ে যায় ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মাঝে। তাদের শিক্ষার্থীদের সাথে হাতাহাতি হয়েছে বাস ভাড়া নিয়ে, এবং তারপর কিন্তু সেখান থেকে শিক্ষার্থীরা ছুটে আসেন। শিক্ষার্থীরা ছুটে আসার পর এখানে একটা রণক্ষেত্র তৈরি হয়, অর্ধ শতাধিক বাস তারা এখানে ভাঙচুর করে, এবং এরপর এই ভাঙচুর করে চলে যাওয়ার পরে এখানে সেনাবাহিনী বা পুলিশ এখানে আসে, এবং আপনি দেখতে পাচ্ছেন বুঝতে আপনাকে দেখাতে পারি সেনাবাহিনী এখানে টহলে রয়েছে, তারা নিরাপত্তা দেওয়ার জন্য এখানে রয়েছে। যেহেতু আপনি জানেন যে ঢাকা বরিশাল মহাসড়ক একেবারে কুয়াকাটা পর্যন্ত এখান থেকে, এবং ভোলা রুটে এই পথ ধরেই এই বাস যাতায়াত করে থাকে, দূরপাল্লার যত সব বাস। এবং এই যে এখানে যে শিক্ষার্থীদের যে তাণ্ডব এবং শ্রমিকদের সাথে ক্লাস, এবং শিক্ষার্থীরা দাবি করছেন যে তাদের শিক্ষার্থীদের সাথে প্রায়শই এই ধরনের বচ্চা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এই সংঘাতটা কিন্তু দীর্ঘদিন পরে একটা বড় ধরনের একটা সংঘাত হলো, যেখানে অর্ধ শতাধিক বাস এখানে ভাঙচুর করে। শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রায় 15 থেকে 20 জন শিক্ষার্থী তাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তাদেরকে আহত করেছে শ্রমিকরা। অপরদিকে শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় শিক্ষার্থীরা বাস ভাড়া কম নিয়ে তাদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি, সেই দ্বন্দ্ব থেকে আজকের এই বড় ধরনের সংঘাত। এবং আপনাকে দেখাই আবার বুসরা, এবং দেখেন যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যৌথ বাহিনী এখানে উপস্থিত হয়েছেন, এবং তারা এখানে টহলে রয়েছেন, নিয়ন্ত্রণে রাখছেন এখন পর্যন্ত। এখানে এই প্রায় ঘন্টাব্যাপী এখানে তাণ্ডব তৈরি হয়, এবং সেই তাণ্ডবে প্রায় অর্ধ শতাধিক বাস ভাঙচুর করা হয়। মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়, একটা ত্রাহিতারি ভাব সৃষ্টি হয়েছিল এখানে। শ্রমিকটা ঠিক এই সময় যখনই সংঘাতটা তৈরি হয়, ঠিক ওই সময় কিন্তু শ্রমিকরা কিন্তু কম থাকে স্ট্যান্ডে, এবং যার ফলে কিন্তু শিক্ষার্থীরা এখানে যখন খবর পেয়েই তারা এখানে ছুটে আসার পরেই তারা এই যে বাস ভাঙচুর করে, এবং তাদেরও যে ক্ষোভ রয়েছে, ক্ষোভ থেকেই সৃষ্টি এই সংঘাতের, এবং সংঘাত থেকে সংঘর্ষ থেকে এই যে বিধান, এই ঘটনার জেরে এখন পর্যন্ত কোনো বাস শ্রমিক বা শিক্ষার্থীদের মধ্যে থেকে কাউকে আটক করা হয়েছে কিনা জানাবেন। এখন পর্যন্ত পুলিশ এসছে, সেনাবাহিনী এসছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি, যে যার স্থানে চলে গেছে। আমরা দেখেছি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা তারা এখান থেকে তাদের মতো করে ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে ফিরে গেছে। সেখানে উপাধ্যক্ষের সাথে আমি কথা বলছি, উপাধ্যক্ষ বলেছেন যে তিনি এসে যখন ঘটনা জানতে পেলেন তার শিক্ষার্থীরা এখানে এসে, এবং তারপর উপাধ্যক্ষ এখান থেকে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে তিনি ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যান, এবং তিনি বলছেন আগামীকাল তারা প্রশাসনের সাথে বসবেন, প্রশাসনের সাথে বসে এখানে প্রশাসন অন্যান্য যে নিরাপত্তা বাহিনী হচ্ছে তাদের সাথে বসে তারপর তারা সিদ্ধান্ত নেবেন, এবং যার ফলে তারা বলতে পারবেন যে 24 ঘন্টার মধ্যে, তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন 24 ঘন্টার মধ্যে তারা এই ধরনের যে কি ঘটনা করেছে, কে দায়ী কে দোষী সেই বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন বলে ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ আমাদের জানিয়েছেন। তার ফলেই কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছে। এই কত 10 মিনিট আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছে। এর আগে এই জায়গাটা একটা রণক্ষেত্র তৈরি হয়েছে। শিক্ষার্থীদের যাবার পরেই খবর পেয়ে যৌথ বাহিনী, পুলিশ তারা এসছেন এখানে। এখন পর্যন্ত তাদের নিরাপত্তা বেষ্টনী বজায় রেখেছে, যার ফলে দূরপাল্লার যান। বিধান সরকার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী বিধান সরকার যেমনটা জানালেন, বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষের জেরে প্রায় অর্ধ শতাধিক বাস ভাঙচুর করা হয়েছে। এ নিয়ে আরও খবর থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 131 আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে গণফোরাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে প্রার্থীদের নাম ঘোষণা করে ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি জানান তালিকায় পরিবর্তন হতে পারে। তালিকা ঘোষণার আগে দেয়া বক্তব্যে সুব্রত চৌধুরী বলেন, জুলাই সনদ নিয়ে সরকার যা করেছে তা প্রতারণার শামিল। সনদ নিয়ে যে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি তা নিয়েও বিতর্ক আছে। এসব বিতর্কের অবসানের জন্য নির্বাচন দরকার, কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমাদের কাছে বিশ্বাস জন্মেছে যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই কারণে গত 1.5 মাস আমরা অপেক্ষা করে আপাতত একটা আংশিক তালিকা আমরা দিচ্ছি, যেগুলো আমাদের হাতের কাছে আসছে বিভিন্ন জেলা কমিটির মাধ্যমে বা যারা ফর্ম ফিল আপ করেছেন, সেই তালিকাটা হয়তো আজকে আমরা প্রকাশ করছি। প্যারাসিটামলকে বলা হয় গরিবের ওষুধ কিংবা সকল ব্যথা নিরাময়ের নাম। আমরা নিত্য অভ্যস্ততায় প্যারাসিটামল তো খাচ্ছি। আমাদের জীবনে প্যারাসিটামল ব্যবহারের মাত্রা আর গতি প্রকৃতির বিষয়ে জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। মাথা ব্যথা, হাত পা ব্যথা, 2 বেলা প্যারাসিটামল, কিংবা শরীরটা একটু ম্যাজম্যাজ করছে অথবা শীত লাগছে, 2 বেলা প্যারাসিটামল। ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, সকল ব্যথার একটাই সমাধান, প্যারাসিটামল।
কিন্তু দর্শক, আপনারা কি জানেন যে এই প্যারাসিটামল আমরা কতটুকু খাবো, কখন খাবো, একজনের জন্য কি পরিমাণ প্যারাসিটামল নিরাপদ, কিংবা এই প্যারাসিটামল দীর্ঘমেয়াদে খেলে কতটুকু ক্ষতি হতে পারে? প্যারাসিটামল তো এত গরিবের মানে গরিবের অসুখ বলা যায়, মানে গরিবের ডাক্তার। প্যারাসিটামল খেলে ব্যথাটা কমে যায়, এজন্য আমরা সাধারণত প্যারাসিটামলই রেফার করি, প্যারাসিটামলই খাই। লো মাত্রার কতগুলো আছে, কিডনিতে এফেক্ট করে না, এইগুলো যে ব্যথাটা আমরা সহ্য করতে পারি না তখন আমরা আসলে নাপা এক্সট্রা বা প্যারাসিটামল এই ওষুধটা খেয়ে থাকি। বেশি খাইলে যে কি হয় এটা আমাদের জানা নেই। মানুষের শরীরে ব্যথা বা জ্বরের মতো উপসর্গ তৈরি হয় শরীরের কোষ থেকে পোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক নির্গত হলে। সেটা স্নায়ুতন্ত্রের মাধ্যমে মানুষের মস্তিষ্কে ব্যথার সংকেত পাঠায়। মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রক হাইপোথ্যালামাসকে প্রভাবিত করে আমাদের জ্বর অনুভূত করায়। এই প্যারাসিটামলটা টেম্পারেচারের যে সেন্টার আছে আমাদের বডি, সেটাকেও সিগন্যাল দিয়ে কমায় নিয়ে আসে। সো জ্বর হলে প্যারাসিটামলটা খুব ভালো একটা ওষুধ, ব্যথা হলেও খুব ভালো সেফ একটা ওষুধ, যেহেতু আমরা এই যে সিগন্যালটাকে কমায় ফেলছি। কিন্তু যেই কারণে ব্যথা হচ্ছে সেটা কিন্তু ভালো করতে পারে না প্যারাসিটামল। ব্যথা তো কমানো গেল অপেক্ষাকৃত নিরাপদ প্যারাসিটামলে, কিন্তু একজন মানুষের কতটুকু প্যারাসিটামল গ্রহণ করা যায় আর দীর্ঘমেয়াদে মাত্রা অতিরিক্ত প্যারাসিটামল গ্রহণে মানুষের শরীর কতটা ঝুঁকির মধ্যে পড়তে পারে? অবশ্যই 4 ঘন্টার মধ্যে 1 গ্রামের বেশি খাওয়া উচিত না। তার মানে আমি যদি একটা বা দুইটা, এটা ওজনের উপর ডিপেন্ড করে, এবং 24 ঘন্টায় 2 গ্রামের বেশি অবশ্যই না। তবে এটা অবশ্যই বললাম যে 50 থেকে 60 কেজির ওভার ওয়েটে যারা আছে মানুষ, তাদের জন্য, অ্যাডাল্টদের জন্য অনেক ওষুধের চেয়ে অনেক ঝুঁকিপূর্ণ ওষুধ, কারণ এটা লিভার, কিডনি এমনকি ব্রেনও ড্যামেজ করতে পারে। স্পেশালি লিভারের উপর খুব চাপ ফেলে যদি আমি অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলি। ব্যথা সহনশীল হলে অল্পতে ওষুধ না খাওয়ার পরামর্শ চিকিৎসকের। বাচ্চাদের জন্য কিন্তু প্যারাসিটামল একটা সেফ ওষুধ, যতক্ষণ পর্যন্ত আমি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওজনের ভিত্তিতে প্যারাসিটামলটা গ্রহণ করব। ফারহানা ন্যান্সি, 71, ঢাকা। ত্রিভুজ প্রেমের বলি হলেন রংপুরের ব্যবসায়ী আশরাফুল। বন্ধু জরেজের প্রেমিকা শামীমার সাথে যৌন সম্পর্ক করতে চাইলে রাগের মাথায় খুন করেন জরেজ। জরেজকে গ্রেপ্তারের পর এমন তথ্য দেন ডিবি প্রধান। জানান, শামীমের সাথে আশরাফুলের প্রেমের সম্পর্ক জেনে যাওয়াই এই খুন। অন্যদিকে র্যাবের হাতে গ্রেপ্তার শামীমা স্বীকার করছেন আশরাফুলকে হত্যার কথা। বিস্তারিত সাজিদ সরকারের রিপোর্টে। এ যেন ত্রিভুজ প্রেমের গল্প। জরেজ আর শামীমার মধ্যে প্রেমের সম্পর্ক। জরেজের স্ত্রী জেনে যাওয়ায় ঘনিষ্ঠ বন্ধু নিহত আশরাফুলকে দায়িত্ব দেয়া হয় জরেজকে পরকীয়া থেকে ফিরিয়ে আনার জন্য। তবে ঘটে উল্টো ঘটনা। আশরাফুল নিজেই পা দেন শামীমার প্রেমের ফাঁদে। 11 নভেম্বর 3 জন মিলে শনি রাখড়ায় এক রুমের বাসা ভাড়া নিয়ে সেখানেই আশরাফুল মিলিত হতে চায় শামীমার সঙ্গে, যেখানে বাদ সাজে জরেজ। এরপর রাগের মাথায় হত্যা করে আশরাফুলকে। 12 নভেম্বর রাতে হত্যার পর 26 টুকরা খণ্ডিত অংশ দুটি ড্রামে ভরে ফেলে দেয়া হয় হাইকোর্টের সামনে। তার আগে একটি বাসায় অন্তত 24 ঘন্টা মরদেহ নিয়ে পরিকল্পনা চলে কিভাবে লাশটি গুম করা যায়। ডিবির হাতে গ্রেপ্তারের পর নিহতের বন্ধু জরেজের মুখ থেকেই বেরিয়ে এসেছে এমন নির্মমতার কাহিনী। জারেজুল বলেছিল যে আমরা বাসালাকে বলি যে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে। মহিলা বলছে যে না, বাসালাকে বলা যাবে না, আমরাই ডিসপোজ অফ করবো। আসলে তাদের কথার মানসিক এটা ওই সময় তাদের মানসিক ভারসাম্যটা অনেকটা ইয়ে গেছে। তারা এখান থেকে বাঁচার জন্য যে কোনো পন্থায় মনে করছে যে লাশটা ডিসপোজ অফ করা দরকার। সেই জন্য কিন্তু লাশটা নিয়ে আসছে, টুকরা করছে, ড্রামের নিচে রাখছে পলিথিনে পরে, তারপর চাল দিছে এটা বিসর্জন করার জন্য, যে বাইরে যাতে কেউ ধরা না পড়ে। পরকীয়া প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামত। তার ভাষ্য মতে তাকে মূলত যে কথাটা বলেছে জরেজ, যে 3 লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমেইলের মাধ্যমে 7 লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন। সংস্থাটি জানিয়েছে 2 সন্তানের জননী সৌদি প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে জরেজের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানানোর পর আশরাফুলও জড়িয়ে পড়েন একই সূত্রে। আর মালয়েশিয়া প্রবাসী জরেজ অবশেষে হানি ট্র্যাপ করে 10 লাখ টাকা হাতিয়ে নিতে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের পর এমন হত্যাকাণ্ড ঘটে। পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর
তৎপরতায় আমরা মূল আসামি এবং আসামির মূল মোটিভটা আমরা জানতে সক্ষম হয়েছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে হিরো আলমের আবেদনের প্রেক্ষিতে তাকে জামিন দেন আদালত। এর আগে আজ শনিবার দুপুরে সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। শুনানির পর আদালত রায় অপেক্ষমান রেখে আসামির জামিন মঞ্জুর করেন। গত 23শে জুন হত্যা চেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করে রিয়ামণি। গত 12ই নভেম্বর হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বিমানের টিকিট বুকিং এ নতুন সিন্ডিকেট তৈরির নীল নকশা হচ্ছে। ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে এই চেষ্টা করা হচ্ছে। অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্রাভেল এজেন্ট অটাব এবং বাংলাদেশ এক সংবাদ সম্মেলন করে এমনটা দাবি করেছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে অটাব নেতারা দাবি করেন এই অধ্যাদেশ বাস্তবায়ন হলে ভ্রমণ ও পর্যটন খাত ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি বিমানে যাত্রী হয়রানি বাড়বে এবং সেবার মানও কমবে। অটাবের সাবেক সভাপতি এস.এন. মঞ্জুর মোর্শেদ মাহবুব বলেন, অনলাইনে টিকেটিং এর নামে হাজার কোটি টাকা পাচারকারী ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই নতুন অধ্যাদেশ অনুযায়ী দেশে প্রায় ৬,০০০ ট্রাভেল এজেন্সি, ১৪০০ হজ এজেন্সি এবং ২,৭০০ রিক্রুটিং এজেন্সি তাদের ব্যবসা হারানোর ঝুঁকিতে পড়বে। এর ফলে আমাদের দেশের পর্যটন খাতে বিপর্যয় নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। মুষ্টিমেয় কয়েকটি এজেন্সি ব্যতীত বেশিরভাগ এজেন্সি তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। চাঁপাইনবাবগঞ্জে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্টের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে পরিবেশ সম্মেলনে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার আশিক আহমেদ। এ সময় তিনি বলেন, ময়েশ্চার প্রুফ স্মার্ট বিওপিপি প্যাকেজিং এর মেঘনা ঢালাই স্পেশাল সিমেন্ট র্যাপিড হার্ডেনিং সমৃদ্ধ। এই সিমেন্টের টেকনিক্যাল বিষয় নিয়ে পরিবেশকদের বিস্তারিত জানান রাজশাহী অঞ্চলের প্রকৌশলী নজরুল ইসলাম। সম্মেলনে জেলার ৬০ জন পরিবেশক অংশ নেন। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উৎপাদন ক্যাপাসিটি এবং মাসে হচ্ছে ১.৫ কোটি ব্যাগ, বছরে 18 কোটি ব্যাগ সিমেন্ট উৎপাদন করে মেঘনা গ্রুপ। এই মেঘনা গ্রুপের এই সিমেন্ট কিন্তু প্রায় 80 থেকে 90% আমরা কিন্তু মার্কেটে কনজাম্পশন করি, বিক্রি হয়ে যায়। তারই ধারাবাহিকতায় কিন্তু সিমেন্ট একটা স্পেশাল সিমেন্ট আছে। ডায়াবেটিস ঝুঁকি যাচাইয়ে বিনামূল্যে ডায়াবেটিস স্ক্রিনের আয়োজন করেছে ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম নিরাময়। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ওষুধ প্রতিষ্ঠাতা নোভো নর্ডিক্সের সহযোগিতায় এই স্বাস্থ্যসেবার আয়োজন করা হয়। স্বাস্থ্যসেবাটি চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। উদ্যোক্তারা জানান, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও কর্মস্থলে শারীরিকভাবে সক্রিয় থাকার গুরুত্ব তুলে ধরতেই এই ধরনের ক্যাম্পেইনের আয়োজন। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।